ছাত্রদের পদত্যাগ করানো। আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন, এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না, তাদেরকে পদত্যাগ করতে বলেছি না। জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির দুইজন ছাত্র না, ছাত্র মানে ছাত্র দলও। জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও। জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা। এনসিপি এটাকে কুক্ষিগত করেছে। জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয়, তাহলে পরে যেটা হবে, আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে। বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারি যদি তাকে জুলাই ঘোষণাপত্রের নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে। বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই। সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল, দিল্লির সেবাদার ছিল, তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন তাদের আর একটা মাত্র কাজ, তাদের সর্বশেষ কাজ বাকি। এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে, আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা। যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কামব্যাক করতে পারবে। আজকে থেকে আপনাদেরকে জানাই 30 কার্যদিবস, এর মানে আগামী 25শে জুন এই 30 কার্যদিবস শেষ হয়ে যাওয়ার কথা, যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে। এবং ইতিমধ্যে 10 দিন শেষ হয়ে গেছে, আর 20টা কার্যদিবস আছে। এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটিস শুরু করতে পারে নাই। তাদেরকে করতে দেওয়া হয় নাই, বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে। একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন, আপনারা না বললেও বুঝবেন। এই 10 মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই। আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা, আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু। নিশ্চয়ই 100 বার বলেছি, কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, সেনাবাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো এখতিয়ারই নাই করিডোর নিয়ে কথা বলবার। এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে। এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন, এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরও অপরাপর যত কথা বলেছেন, এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। প্রতিষ্ঠান হিসেবে দেখেন, রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে, সারাদিন নিজেরা কাজ করতে হয়, কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে। সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। শুধু দিয়েছে তাই না, কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটোকার্ড দিয়েছি। আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয়, সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন, তার কোনো বক্তব্য কোথাও লিক হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক, তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন। এবং আমরা জেনে এটুকুনি স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে। সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই। এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে, শরিকানা আছে, অংশীদারিত্ব আছে। এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনারা জানতেন, অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী। শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন, এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই। এটাও করেছেন নিজ দায়িত্বে, কারণ আপনাদের জুনিয়র অফিসাররা, আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে, এবং আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে, পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ারার্কি ভেঙে পড়তে পারে, তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন। এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালায় নাই, কই আমরা তো নেত্রে নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে, হেলিকপ্টারে যে গুলি উঠেছে, এই যে স্নাইপার উঠেছে, এই অনুমতি কাদের ছিল? এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন? আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য গড়ে তুলুক, জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক। সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছে, শুধু তাই না, দেখেন গত প্রায় 10টা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে, তারা যদি এরকম মনে প্রাণে কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো, আমরা রাষ্ট্র চালাতে পারতাম না। এই সম্মান রাখেই আপনাদেরকে বলতে চাই, মাননীয় সেনাপ্রধান, আপনি যে বক্তব্যটা দিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্বে থাকা
থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না। এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি, বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা জেগেছে, এটা খুবই স্পষ্টভাবে তারা চাচ্ছে, সেটা হলো যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে। অলমোস্ট যদি বুঝিয়ে বলি, পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় থাকুক, সেনাবাহিনীকে একটা হিস্সা দিয়ে তারপর তাদেরকে চলতে হয়। বনিবনাত না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয়। সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে কয়ে তারপরে আসতে হবে। আপাতত এটা একটু ভালো মনে হলেও, আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও, বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে, গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি। এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নীতি দেওয়া হবে না। আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য, এবং এতে আমরা বুঝতে পারি আর একটা ১-১১ মতো তারা চিন্তা করছেন। যেই ১-১১ সেনাবাহিনী করেছে দিল্লির প্রেসক্রিপশনে, এবং যেই ১-১১ কারণে বিএনপি শুধু দেখেন, আপনাদেরকে আমরা একটা পরে বলবো যে বিএনপি যে ১-১১তে ক্ষমতায় মানে চলে গেছে, তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে, তারপর ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে, এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে? সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা ১-১১ মতো নতুন করে একটা ফরম্যাটে উঠে আসতে চাচ্ছে। এখন আপনাদেরকে আমরা জানাতে চাই, এই সেনাবাহিনীর সাথে সরকারের দায় কোনটা? নাম্বার 1, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আবারও বলছি কেউ কেউ, ক্ষমতাকে 5 বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান। তার প্রমাণ তারা কথায় কথায় বিভিন্নভাবে, আমরা বিভিন্ন সূত্রেও জেনেছি, তারা কোনো না কোনোভাবে 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে, ডক্টর ইউনূস যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছে নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন, এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা ডক্টর ইউনূসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হলো এই সরকারের কাজ ছিল কি? 3টে কাজ। তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন, কতক্ষণ খাল খনন করেন, করিডোর নিয়ে কথা বলেন। তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার। তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার। তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায়। বিচার, সংস্কার, নির্বাচন, এর বাইরে আপনি এত কথা কেন বলবেন? অথচ আমরা দেখলাম সে 12টা, 14টা, 15টা, ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে। এত সংস্কার আপনি কাকে নিয়ে করবেন? সুতরাং এই ইস্যুগুলো ঠিক করতে হবে। সরকারের এই ব্যর্থতার দায়ে আজকে সেনাবাহিনী কিন্তু এই অবস্থানটা নিয়েছে। আমরা তৃতীয়ত জানি, এবার আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বলা খুব মুশকিল, রাজনৈতিক দলের কয়েকটি দায় আমাদেরকে বলতে হবে। তার আগে বলি, কোনো কারণে যদি জুলাই হেরে যায়, বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ব্যাহত হয়, এর প্রধান দায় বাংলাদেশের দুটো। প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই দায় নিতে হবে। তাদের ঐক্য, এই ঐক্যের ভাঙনের কারণে, তাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের জুলাই হারিয়ে যাবে। দ্বিতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী, স্পেশালি সেনাবাহিনী। এবং আপনারা 1-11 করে বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, আপনারা যদি আর একটা 1-11-র দিকে যান, তাহলে এর দায় কিন্তু চিরদিন আপনাদেরকে বই বেড়াতে হবে। আমরা বলে দিলাম, আপনাদেরকে বলে দেয়, আজকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথা আমরা সবচেয়ে বেশি বলবো। বিএনপির এত কিসের দায়? বিএনপির দায় কয়েক কারণে। নাম্বার 1, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিল্লির বিরুদ্ধে যাবার কারণেই তাকে শহীদ হতে হয়েছে। এই বিএনপির প্রাণভ্রমরা বেগম খালেদা জিয়া মনমোহন সিংয়ের সাথে বিএনপির ডাকা হরতালের মধ্যে, মনমোহন সিংকে যখন ঢাকা এসেছিল নেগোশিয়েট করার জন্য, বেগম জিয়াকে বললো আপনি সোনারগাঁয়ে আসেন, তিনি বলেছেন আমি হরতাল ডেকেছি, হরতালের মধ্যে আমি গাড়ি বের করতে পারবো না। এটা দিল্লি থ্রেট হিসেবে নিল। বিএনপির বন্ধুরা আপনাদের মনে নাই, মনে করিয়ে দেই, বেগম জিয়া হরতাল ডেকেছেন, সেই সময় মনমোহন সিং এসেছে, এবং বেগম খালেদা জিয়া বলেছেন হরতালের মধ্যে আমি গাড়ি বের করবো না, এবং না করার কারণে এই যে তাদের ক্ষোভ, তার চূড়ান্ত ক্ষোভ হিসেবে বেগম জিয়াকে শুধু জেল খাটতে হয় নাই, তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপির প্রতি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দায়ও বেশি, সুতরাং তাদের প্রতি আমাদের কথাও বেশি। ছাত্রদের পদত্যাগ করানো, আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা 2 জন, এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না? তাদেরকে পদত্যাগ করতে বলেছি না? জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির 2 জন ছাত্র না, ছাত্র মানে ছাত্র দলও। জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও। জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা। এনসিপিটাকে কুক্ষিগত করেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বিএনপি যে বলছে
এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই। তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 4 জন আছে যারা বিএনপির প্রার্থী, এই বিএনপির মনোনীত। এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন। এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে, সরকার গঠন করবে, সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন, এরকম লোকও তো আছে। তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন, তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে 5 জন, তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন। নাম্বার 2, এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর 1 সেকেন্ডও কোনো বৈধতা নাই।